এখন ইরান, লেবানন এবং চলমান আঞ্চলিক আলোচনার সর্বশেষ পরিস্থিতি বিশ্লেষণ করার জন্য আমাদের সঙ্গে দুবাই থেকে আছেন ডক্টর দানিয়া হাতিব, যিনি মধ্যপ্রাচ্যের রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞ। ডক্টর হাতিব, আপনাকে ধন্যবাদ। সাথে থাকার জন্য ধন্যবাদ। রয়টার্স জানিয়েছে যুক্তরাষ্ট্র ইরানের $25 বিলিয়ন সম্পদ মুক্ত করার সিদ্ধান্ত নিচ্ছে। এর মানে কি কোনো চুক্তি কাছাকাছি? আমি মনে করি যদি যুক্তরাষ্ট্র অর্থ ছেড়ে দেয় তাহলে চুক্তি কাছাকাছি, কিন্তু জানেন তো আমাদের নিতে হবে, মানে নির্দিষ্টভাবে বলতে গেলে এখন যা প্রস্তাবিত হয়েছে তা কোনো চুক্তি নয়। এটা হচ্ছে 60 দিনের জন্য যুদ্ধবিরতির একটি সমঝোতা স্মারক, এমওইউ, যার মধ্যে তারা পারমাণবিক ইস্যু নিয়ে আলোচনা করবে। তাহলে আমেরিকানরা যদি অর্থ ছেড়ে দেয়, আমার মনে হয় একটা চুক্তি হবে। হ্যাঁ। কিন্তু আমি মনে করি না ইরানিরা কোনো চুক্তিতে স্বাক্ষর করতে রাজি হবে যদি না অর্থ ছাড়া হয়, কারণ তাদের কোনো গ্যারান্টি নেই। যুক্তরাষ্ট্র বিজয় দেখাতে 60 দিন প্রণালী খোলা রেখেও অর্থ নাও দিতে পারে। হ্যাঁ, তাই দুই পক্ষের মধ্যে বিশ্বাসের অভাব রয়েছে। সম্পূর্ণ বিশ্বাসীদতা ভুলে যেও না, যুক্তরাষ্ট্র তাদের 2বার বোমা মেরেছিল যখন তারা তারা আলোচনায় ছিল। এমনকি ইরানিদের দৃষ্টিকোণ থেকেও তারা নিজেদের প্রতারিত মনে করে, কারণ প্রথম জিসিপিওএতে তারা 100% মেনে চলেছিল। তারা 100% মেনে চলেছিল। তারপর আমেরিকানরা পরিদর্শক পাঠিয়েছিল, তাই তারা পরিদর্শন করেছিল। তারা স্থাপনাগুলো চেনে। এবং এমনকি ওহ, ইরান অভিযোগ করেছিল, ওহ, আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা তারা বিজ্ঞানীদের নাম ইসরায়েলের কাছে ফাঁস করেছে। আর এভাবেই ইসরায়েল তাদেরকে লক্ষ্যবস্তু করতে পেরেছিল, তাদেরকে এবং হত্যা করতে পেরেছিল। তাই তারা ইরানিদের দৃষ্টিকোণ থেকে তারা মনে করে আমেরিকানদের বিশ্বাস করা যায় না। তারা সাধারণত একটা চুক্তি করে আর লাভবান হয়ে কাজ শেষ হলেই চুক্তিটি ভেঙে দেয়। তাই আসলে আমার মনে হয় না এবার ইরানিরা রাজি হবে, যদি না তারা আগে ভাগেই টাকা পায়। হমু তাহলে এখন ডাক্তার দানিয়া হাতিব, এই আলোচনায় বাস্তবিকভাবে লেবাননের অবস্থান কোথায়? লেবাননের স্বার্থগুলো কি সরাসরি আলোচনা বা সমাধান করা হচ্ছে, নাকি এখনো সেগুলো পরোক্ষভাবে হয়তো ইরান ও আঞ্চলিক মধ্যস্থতাকারীদের মাধ্যমে গঠিত হচ্ছে? আচ্ছা, আমাকে আমাকে একটা বিষয় পরিষ্কার করে বলতে দিন। লেবানন ইসরায়েলের সঙ্গে আলোচনা করতে পারে না। আমি আপনাকে বলি কেন। তাই ইসরায়েলের সঙ্গে যে কোনো আলোচনা পুরোপুরি আত্মসমর্পণের মতো, কারণ সহজভাবে বললে দুই পক্ষের শক্তির মধ্যে ভারসাম্য নেই। এখানে এক পক্ষ আছে যার হাতে সব ধরনের সুবিধা ও আলোচনার কার্ড রয়েছে, আর এক পক্ষ দুর্বল এবং তার কোনো সুবিধা নেই, মানে তাদের কোনো সুবিধা নেই, তারা পারে না, তাদের কোনো আলোচনার কার্ডই নেই। তারা এমনকি হিজবুল্লাহর সঙ্গেও আলোচনা করতে পারে না, কারণ হিজবুল্লাহ তাদের কথা শোনে না। তাই লেবানন যেটুকু ভালো কিছু পেতে পারে সেটা কেবল আঞ্চলিক কোনো চুক্তির মাধ্যমে, অন্য কিছুর সঙ্গে একত্রিত হয়ে। তাহলে মূলত বিষয়টা এটা নয় যে, আপনি জানেন লেবাননের সরকার পররাষ্ট্রমন্ত্রী বলেন আমাদের ভাগ্যকে ইরানের ভাগ্য থেকে আলাদা করতে হবে, কিন্তু বিষয়টা আমাদের চাওয়া বা পছন্দের নয়। এটা হচ্ছে বাস্তবতার কথা। বাস্তবতা হলো লেবানন একা কখনোই টেকসই যুদ্ধবিরতি পেতে পারে না। দেখুন, ইসরায়েল বলতে পারে যুদ্ধবিরতি চলছে, কিন্তু তারা প্রতিদিনই হামলা করছে। আজকেও তারা নতুন 20টি গ্রাম খালি করার সতর্কবার্তা জারি করেছে। ওইসব গ্রামের মানুষ তাদের বাসিন্দাদের তাদের বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। তাই লেবানন একা ইসরায়েলের সঙ্গে কোনো আলোচনা করতে পারে না। কোনোভাবেই তারা আলোচনা করে কিছু পেতে পারে না, কিচ্ছু পেতে পারে না। লেবাননের জন্য একমাত্র কার্যকর উপায় হতে পারে ইরান। বর্তমান পরিস্থিতিতে আমাদের একমাত্র চাপের হাতিয়ার হলো তেহরান। তাই তেহরানের সাথে সম্পর্ক ছিন্ন করা লেবানন সরকারের জন্য একটি অত্যন্ত বড় এবং অজ্ঞতাপূর্ণ ভুল হবে, কারণ এই মুহূর্তে এটাই তাদের হাতে থাকা একমাত্র শক্তি। দুর্ভাগ্যজনক হলেও এটাই এখনকার একমাত্র কঠিন বাস্তবতা। তাহলে ডক্টর দানিয়া হাতিব, মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তান এখানে কাতারের সাথে কেন্দ্রীয় ভূমিকা পালন করেছে। এই চুক্তি স্বাক্ষরিত হলে আশা করি এই অঞ্চলে পাকিস্তানের অবস্থান এবং প্রভাবকে কিভাবে পুনর্গঠন করবে।
আসলে আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে পাকিস্তান তাদের মধ্যস্থতার মাধ্যমে উপকৃত হচ্ছে। মানে দেখুন, পাকিস্তান এই মধ্যস্থতা থেকে কতটা উপকৃত হচ্ছে। এখন তারা আরো বড় ভূমিকা পাচ্ছে। এখন তাদের সৌদি আরবে সৈন্য রয়েছে। যখন তাদের হাতে নগদ সংকট ছিল, তখন সৌদি আরব আর কাতার দ্রুত $5 বিলিয়ন পাকিস্তানে পাঠিয়েছিল। তাই পাকিস্তান পুরস্কৃত হবে, এবং আমরা ইতিমধ্যেই দেখছি পাকিস্তান পুরস্কৃত হয়েছে। এবং আপনি দেখতে পাচ্ছেন পাকিস্তান খুব ভালো গাবে। এর ভূমিকা খুব ভালোভাবে শুধু আরব দেশগুলোই নয়, শুধু সৌদি আরব, শুধু তুরস্ক, শুধু কাতার নয়, এমনকি যুক্তরাষ্ট্রও প্রশংসা করছে। তাই আমি মনে করি আগামী দিনগুলোতে এবং সুদূর ভবিষ্যতে মধ্যস্থতা ও কূটনীতির জন্য একটি অত্যন্ত নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত কেন্দ্র হিসেবে পাকিস্তানের জন্য এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ হবে।